হ্যালো ডিয়ার ডাব্লিউবিসিএস এক্সাম কমরেড, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম ডাব্লিউবিসিএস প্রোতে। আর আমরা যেভাবে পর প্রতিটি বিষয়ের টপিক ধরে ধরে আলোচনা করছিলাম, সেই অ্যানালিসিসে অর্থাৎ ডাব্লিউবিসিএস কনসেপ্ট পিডিআর যে সেশন চলছে সেখানের পরবর্তী টপিকে চলে এসেছি আজকে, যেখানে আলোচনা করব অ্যানশিয়েন্ট হিস্ট্রিতে যে কীভাবে বৈদেশিক আক্রমণ বা বৈদেশিক অভিযান একের পর এক কীভাবে আসলো। কথা না বাড়িয়ে আমরা ডেপথে ঢুকে যাই, তার কারণ আমরা আগেই বলেছি সিভিল সার্ভিস মিন সিভিল সার্ভিস, সুতরাং আমাদের কনসেপ্ট ধরে ধরে এগোতে হবে। ফরেন ইনভেশন বা প্রাচীন ভারতে বৈদেশিক আক্রমণ বা অভিযানের যখন কথা বলবো আমরা, তখন একটু তার ক্রনোলজিক্যাল এফেক্ট দেখে নিতে পারলে সুবিধা হয়, তাদের পড়তে আগ্রহ হবে এবং মনে রাখতেও সুবিধা হবে, এবং এখানে সরাসরি কোশ্চেনও আসে একদম স্ট্রেট কাট ওয়েতে। যদি দেখে নিই তাহলে কি দেখব, যদি ধরে নেওয়া যায় যে সিন্ধু পরবর্তীকালে যা সব মন্তব্য পোষণ করা হয়েছে এবং মন্তব্যে প্রমাণও এসছে যে আর্যরা ভারতবর্ষের আদি বাসিন্দা ছিল না, তারা বাইরে থেকে এসছে, যদি এই মন্তব্য ধরে নেওয়া যায়, তাহলে ভারতে প্রথম অভিযান হচ্ছে আর্যদের হাত ধরে, যেটা বৈদেশিক অভিযান 1800 থেকে 1500 খ্রিস্টপূর্ব সময় হচ্ছে। পরবর্তীকালে আসছে পারস্য অভিযান, তারপরে আসছে আলেকজান্ডারের ভারতের অভিযান, তারপরে সেলুকাসের অভিযান, মোটামুটি তার কিছুদিন পর বা ওই সমসাময়িক কালেই আর কি। তার পরবর্তীকালে ইন্দো গ্রিক ইনভেশন আসছে, এরপর হুন আক্রমণ। যেই এটা হয়ে যায়, মোটামুটি প্রাচীন ভারতের যে সময়কাল, সেই সময়কাল আমরা অতিক্রম করে ফেলি। এরপর চলে আসে মধ্যযুগীয় বা প্রাক মধ্যযুগীয় গল্প, সরাসরি দেখতে পাই সেখানে ল্যাটার অ্যানশিয়েন্ট পিরিয়ড বা প্রি মেডিয়েভাল পিরিয়ডে আরবদের ভারত অভিযান শুরু হয়ে যায় মোহাম্মদ বিন কাসিমের হাত ধরে 712 এডিতে। এর পরবর্তীকালে মোহাম্মদ যে গাজী সুলতানের গাজনির শাসক, তিনি তুর্কি অভিযান করেন, পরবর্তীকালে মোহাম্মদ ঘুর অভিযান করছেন, এরপরে মুঘলদের অভিযান হয়। চলে আসার পর যখনই আমরা এই সময়কালটা অতিক্রম করে ফেলি, অর্থাৎ মেডিয়েভাল পিরিয়ডের বলতে পারো সুলতানি যুগের আগের কাল বা সুলতানি যুগ মিলিয়ে, তারপরে সরাসরি চলে আসে মুঘলদের অভিযান এবং তারপরে ভারতবর্ষে এস্টাবলিশড হয় মুঘল শাসন। তুর্কিরাও এদেশে মানে আধিপত্য বিস্তার করে, সুলতানি যুগ এস্টাবলিশড হয় এবং তার পরবর্তীকালে মুঘলদের জীবন শুরু হয়, মুঘল যুগ তৈরি হয়। এবং তারপরে দেখা যায় যখন মুঘল যুগ ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে, অর্থাৎ মডার্ন এজ শুরু হয়, সেই সময়তেও কিন্তু নাদির শাহের পারস্যিক আক্রমণ আবার ফিরে আসে এবং তার পরবর্তীকালে বিভিন্ন ইউরোপীয় শক্তি বারবার করে ভারতবর্ষে একের পর এক অভিযান করে এবং শেষমেশ মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিতে আমরা দেখে নিই যে ইউরোপিয়ান শক্তি কিভাবে তার ক্ষমতা কায়েম করেছিল, শেষমেশ ব্রিটিশরা ক্ষমতা কায়েম করেছিল। আমরা যে সেগমেন্ট করে করে প্রতিটি বিষয় পড়াচ্ছি, অ্যানশিয়েন্ট, মেডিয়েভাল, মডার্ন, অন্যান্য বিষয়গুলো তো আছে, তার আলাদা আলাদা করে প্লেলিস্ট রয়েছে, যারা যারা দেখে নিচ্ছ তারা তো জানোই যে আমরা কিন্তু মডার্ন হিস্ট্রির ওই পার্টে অলরেডি এই নাদির শাহের অভিযান এবং পার্টিকুলার আরও যে অভিযানগুলো রয়েছে, আহমেদ শাহ আবদালির যে অভিযান, আফগানিস্তান আফগানদের অভিযান, সেটাও কিন্তু পড়ানো হয়ে গেছে। এখানে একটা জিনিস অ্যাড করে নাও, সেটা হচ্ছে আফগান ইনভেশন, অর্থাৎ আহমদ শাহ আবদালির অভিযান। ঠিক আছে, তো এইগুলো কিন্তু পড়ানো হয়েছে, প্লেলিস্টে চলে যাও, মডার্ন হিস্ট্রির ওই প্লেলিস্টে রয়েছে। যাই হোক, আমরা তাহলে আজকের যে আলোচনাটা চলে আসবো প্রাচীন ভারতের বৈদেশিক আক্রমণ বা অভিযান, তাহলে আজকের আলোচনায় আমাদের মূলত উঠে আসবে যে টপিকগুলো, সেটা হচ্ছে তিনটে। এক, পারস্যিক অভিযান থেকে শুরু করে এই সেলুকাসের অভিযান, অর্থাৎ আলেকজান্ডার অভিযানটা এর মধ্যে ইনক্লুড থাকবে। আমরা এই পার্টটুকু নিয়ে আলোচনা করব, দৃষ্টিপাত করব এবং তথ্যগুলোকে আমরা মনে রাখার চেষ্টা করব। প্রথম পয়েন্ট, পারস্যিক অভিযান শুরু হচ্ছে মোটামুটি 535 খ্রিস্টপূর্বের সময়, অর্থাৎ 6th সেঞ্চুরি বিসিতে। পারস্য যদি দেখে নিই, এই শক্তি কিন্তু খুব দূরের শক্তি নয়, খুব দূরের জায়গায় নয়। আমরা যদি দেখে নিই, আজকের ভারতবর্ষ হচ্ছে এটা, আজকের ভারতবর্ষের ম্যাপ অনুযায়ী তার পাশেই রয়েছে আজকের পাকিস্তান, উপর দিকে আফগানিস্তান এবং এর পাশেই রয়েছে ইরান। আমরা যাকে আজকে ইরান বলছি সেটাই একটা কালে কি ছিল, পার্সিয়া। আমরা গালফ অফ পার্সিয়া এসব জায়গায় পেয়ে থাকি ভূগোলে যখন পড়ি। তো এই পারস্যের লোকজন ভারতবর্ষকে অভিযান করছে, আক্রমণও করছে,
ক্ষমতা বিস্তার করছে, সাম্রাজ্য বিস্তার করার চেষ্টা করছে। কারণ সোঙাই রাঙা ভারতবর্ষ, জনসংখ্যা বেশ বেশি এবং এখানে প্রোডাকশনও ভালো রয়েছে, কারণ জিওগ্রাফিক্যাল ভূমিকা রয়েছে। কি হচ্ছে গল্প? গল্প এটাই আসছে যে আর্য পরবর্তীকালে প্রথম যে আক্রমণ, সে আক্রমণ কাদের হাত ধরে হচ্ছে, বা প্রথম বৈদেশিক আক্রমণ ভারতবর্ষে কাদের হাত ধরে হচ্ছে আর্য পরবর্তী যুগে? বললে তুমি অ্যান্সার করবে পারসিকদের আক্রমণ হচ্ছে আর্য পরবর্তীতে বৈদেশিক আক্রমণ এবং প্রথম ভারতবর্ষের অভিযান। সময়কাল 6th সেঞ্চুরি বেশি, আগেই বললাম। কোন রাজবংশের হাত ধরে হচ্ছে? বর্তমানে ইরান বা পারস্য যাকে বলছি, সেখানকার এক রাজবংশ যার নাম হচ্ছে আকেমেনীয় রাজবংশ। এই আকেমেনীয় রাজবংশ তাদের যে শক্তি প্রতিষ্ঠা, সেটা মোটামুটি হচ্ছে 558 থেকে 530 খ্রিস্টপূর্বাব্দের এই সময়কালে আকেমেনীয় রাজবংশের ক্ষমতা এস্টাবলিশমেন্ট হচ্ছে পারস্যে। এবং সেই যে ক্ষমতা প্রকাশ, ক্ষমতার যে আস্ফালন, সেটা সরাসরি এই আকেমেনীয় রাজবংশের যেসব শাসক ছিল, তাদেরকে বলতে পারি একজনের নাম সাইরাস বা কাইরাস বা যাকে কুরুশ নামও পরিচিত, এদের অভিযানের মারফত তিনি মূলত গান্ধার অঞ্চলকে জয় করার চেষ্টা করছেন। গান্ধার প্রাচীন ভারতের আফগানিস্তান ঘেঁষা অঞ্চল, কম্বোজ ছিল জানি আমরা, কিন্তু গান্ধার অঞ্চল অ্যাটাক করার চেষ্টা করছে। পরবর্তীকালে এই আকেমেনীয় রাজবংশেরই তৃতীয় শাসক দরায়ুস, যিনি বিভিন্ন নামে পরিচিত বা ডাকা হতো, বিভিন্ন উপাদানে পাওয়া গেছে, দরায়ুস বা ডোরিয়াস কিংবা ফার্স্ট দরওয়াবুগ, তিনি ধীরে ধীরে আফগানিস্তান, গান্ধার, পশ্চিম পাঞ্জাব, সিন্ধু অঞ্চল এবং কি রাজপুতানার যে মরু অঞ্চল, মরুভূমি অঞ্চল, সে থাকার উপরও কিন্তু ক্ষমতার আধিপত্য বিস্তার করেন। প্রত্যেক জানতে পাচ্ছি আমরা বিভিন্ন ঐতিহাসিক উপাদান থেকে এই তথ্যগুলো জানতে পারছি। যেমন হেরোডোটাসের যে বর্ণনা, কিংবা জেনোফোসের কোণের যে বর্ণনা, কিংবা মেগাস্থিনিসের যে বর্ণনা বিবরণ, সেখান থেকে জানতে পারছি আমরা। এছাড়াও বেশ কিছু লিপি, বিশেষ করে পারসিক লিপি, যেমন বাহিস্তানের লিপি, নকশি রুস্তম লিপি, কিংবা পারস্যের বিশেষ করে স্বর্ণলিপি হামদানে, এই বর্ণনা আমরা উপাদানগুলো পাচ্ছি, ঐতিহাসিক উপাদানগুলো পাচ্ছি। এবং সেই উপাদান অনুযায়ী জানা যাচ্ছে যে পারস্যের শাসক দরায়ুস, তৃতীয় আকেমেনীয় রাজবংশের শাসক, তিনি তার রাজধানী ছিল সুসারে, সেখানে তিনি যে রাজপ্রাসাদ বানিয়েছিলেন, তার জন্য তিনি এই গান্ধার অঞ্চল থেকে কিন্তু সেগুন কাঠ এনে আনছেন, আনয়ন করছেন। অত গান্ধার অঞ্চল তাহলে নিশ্চয়ই তার এলাকাভুক্ত ছিল। পারস্য সম্রাট প্রথম দরায়ুসের পরবর্তীকালে যিনি সিংহাসন আরোহণ করেন, তিনি হচ্ছেন ক্ষয়র্ষ বা জারেক্সিস। যারা একটু বিদেশি সিনেমা দেখতে পছন্দ করো, তোমরা নিশ্চয়ই দেখবে, ওরা হিন্দি ডাবও পাওয়া যায়, 300 BC বলে একটা দেবের সিনেমা আছে, সেখানে ওই গ্রিস, সিসিলি, রোমের এই ক্ষয়র্ষ বা জারেক্সিসের যে আস্ফালন, পরবর্তীকালে আলেকজান্ডার বিশ্ব জয় করার যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন আগেই এই ক্ষয়র্ষ বা জারেক্সিস কিন্তু দেখে নিয়েছে, বা তারও আগ দিয়ে সূত্রপাত শুরু হচ্ছে। এবং ভারতবর্ষ যেহেতু সিন্ধু আমল থেকে ব্যবসা বাণিজ্য করে করে চারিদিকে কানেক্টিং ছিলই, ভারতবর্ষের ভৌগোলিক নাম দাম, যে 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 গৌরব, যে যে সোনাই রাঙা যে সভ্যতা, সেই চল তো সারা পৃথিবী ব্যাপে আগেও ছিল, এখনো রয়েছে। তো ভারতবর্ষ যদি আমরা নিজেদের মধ্যে মারপিট খাওয়া দাওয়া না করি, এখনো ভারতবর্ষ প্রতিটি মানুষ যদি প্রতিটি মানুষকে নিজেকে ডেভেলপ করার চিন্তা করে এবং একে অপরকে ডেভেলপ করার চেষ্টা করে, আমরা পৃথিবীতে সত্যিই রাজ করতে পারি। ইতিহাসে বহুবার আমাদেরকে লুটপাট করে বিভিন্ন সভ্যতা তারা নিজেরা বিকশিত হয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় আমরা এখনো রাজনৈতিক দুর্বৃত্তপনাতে আবদ্ধ থেকে আম জনতা এবং নিজেদের যে সভ্যতার বিকাশ দারুণভাবে যেটা করতে পারি, যে ক্ষমতা হয়তো আমাদের নিজেদের রয়েছে, তার বিকাশ এখনো পুরোপুরি করতে পারি না। যাই হোক, এই শুভবুদ্ধির উদয় হোক, এবং সেই কারণেই তোমরা যারা পড়াশোনা করছো, লড়াই করছো, তোমরা তোমাদের ছোটদেরকে বলবে, যারা বড়রা তারা তোমাদের ছোটদেরকে বলবে, সবাই মিলে আমরা যদি নিজেদেরকে একটু আগলে নিতে পারি এবং একে অপরকে আগাতে পারি, এ দেশ সত্যি সবার ওপর মানে পৃথিবীতে আমরা হয়তো রাজ করতে পারি। যাই হোক, প্রসঙ্গে চলে আসি। তো প্রথম দরায়ুসের পরবর্তীকালে ক্ষমতা আরোহণ করছেন ক্ষয়র্ষ বা জেরেক্সাস, এবং তারপরে তৃতীয় দরায়ুস আসছেন। এই তৃতীয় দরায়ুস হচ্ছেন আলেকজান্ডারের সমসাময়িক, এবং আলেকজান্ডার গ্রিক বীর দ্য গ্রেট আলেকজান্ডারের সঙ্গে তার যুদ্ধ লাগছে। দুখানা যুদ্ধের নাম আমরা ঐতিহাসিক উদাহরণ থেকে পাচ্ছি, এক গৌগামেলার যুদ্ধ, আর একটা হচ্ছে আরবেলার যুদ্ধ। এই যুদ্ধে শেষমেশ দরায়ুস, থার্ড দরায়ুস, এই যুদ্ধে কি হচ্ছে, এই যুদ্ধে মূলত থার্ড দরায়ুস যিনি দ্য গ্রেট আলেকজান্ডারের কাছ থেকে পরাস্ত হচ্ছেন, এবং শেষমেশ আলেকজান্ডারের যে আগ্রাসী সাম্রাজ্যবাদী যে নীতি,
তার প্রভাবে প্রভাবিত হয়ে ভারতবর্ষে গ্রিকদের অভিযান শুরু হয়ে যাচ্ছে। যাই হোক, পারস্যের অভিযান ভারতবর্ষে এরকম ভাবেই ধীরে সুস্থে হচ্ছে। আমরা যদি এর ব্যাকগ্রাউন্ড গুলোকে নিয়ে আলোচনা করি তাহলে কি কি জিনিস দেখতে পাবো। ষষ্ঠ শতক খ্রিস্টপূর্ব, সেই সময় ব্যাকগ্রাউন্ড কি ছিল। ভারতবর্ষে আমরা এর আগে ষোড়শ মহাজনপদ অল্প জেনে নিয়েছি। টুকরো টাকরা ভারতবর্ষের রাজ্য যারা ক্ষমতা আস্ফালন করছিল, পরবর্তী বৈদিক যুগে একটা সাম্রাজ্য তৈরি হচ্ছে মগধকে কেন্দ্র করে। কিন্তু এই যে সিন্ধু অঞ্চল, সিন্ধু নদের এই পার্শ্ববর্তী যে অঞ্চল, সেখানে তখনও টুকরো টাকরা বেশ কিছু আঞ্চলিক শক্তি বিরাজমান রয়েছে এবং ট্রাইবাল গোষ্ঠীর তারা মূলত গ্রুপগুলো, উপজাতি গোষ্ঠীগুলো তারা মূলত আর কি রাজত্বপাট চালাচ্ছে। কোথায়? নর্থ ওয়েস্ট ইন্ডিয়াতে, উত্তর পশ্চিম ভারতবর্ষে। এবং তারা মোটামুটি অনেকগুলো গ্রুপে বিভক্ত হয়ে থাকছে এবং তারা স্বাধীন ট্রাইবাল গোষ্ঠী বা প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসাবে তারা নিজেদেরকে, বা রাজতান্ত্রিক রাষ্ট্র হিসাবে তারা নিজেদেরকে পরিচালনা করছে। বৃহৎ শক্তির সঙ্গে তারা সংযুক্ত হচ্ছে না, তারা একা একা করে একক একক নিউট্রাল ইন্ডিভিজুয়াল শক্তিতে রূপান্তরিত, তারা ক্ষুদ্র শক্তিতে ছিল। এবার তাদের যেহেতু একতা ছিল না, ল্যাক অফ ইউনিটি ছিল, তাদের একতা না থাকার জন্য, কোনো রকম সেন্ট্রাল অথরিটি না থাকার জন্য তাদেরকে ঠিকঠাক করে গাইডলাইন দেওয়ার কেউ ছিল না। এবং তুমি একা থাকলে 10টা বড় বড় শক্তি অ্যাটাক করবে, এটাই স্বাভাবিক ব্যাপার, বা বৃহৎ শক্তি দুর্বলকে অ্যাটাক করবে, এটাই স্বাভাবিক ব্যাপার। সেই কারণেও কিন্তু এই অভিযানগুলো হচ্ছে বলে মনে করে নেওয়া হচ্ছে। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে এই কারণেই এক্সটার্নাল এক্সপ্লয়টেশন গুলো আসছে এবং এক্সটার্নাল রিফ্লেকশন গুলোর জন্য কিন্তু পলিটিক্যাল ডাইমেনশন পাল্টে যাচ্ছে। এই কারণেই কিন্তু ধীরে ধীরে পারস্য ভারতবর্ষের দিকে অগ্রসর হচ্ছে এই সুযোগগুলো থাকার জন্য। এরপরে কি হয়? এই আকামেনিয়ান বা এই যে আকামেনীয় রাজবংশ, তাদের যে রাজশক্তি ছিল, বিশেষ করে সাইরাসের হাত ধরে যেটা শুরু হলো, সেই সাইরাস তিনি ক্ষমতা বিস্তার করা শুরু করলেন। ওই যে বললাম আকামেনীয় রাজবংশ, আকামেনিয়ান ডাইনেস্টি, তার ফাউন্ডার সাইরাস, তিনি নিজের সাম্রাজ্যকে বিস্তার করার স্বপ্ন দেখা শুরু করলেন। তারপরেই দরায়ুস 1 আসলো, ক্ষমতা বিস্তার করলো এবং তারপরে ধীরে ধীরে উত্তর পশ্চিম ভারতবর্ষে ক্ষমতা বিস্তারিত হলো। এতে লাভ কি হলো বা কি আসলো? এতে আসলো ইকোনমিক এবং মিলিটারি সিগনিফিক্যান্স চেঞ্জ হলো। রিসোর্স ওয়েলথ, দ্য ইন্ডিয়ান টেরিটরিজ ওয়ার রিগার্ডেড অ্যাজ দ্য মোস্ট পপুলেটেড অ্যান্ড প্রোডাক্টিভ রিজিয়নস উইদিন দ্য এন্টায়ার আকামেনিয়ান এম্পায়ার। ইরান বা পারস্য তা তো আসলেই মরু অঞ্চলে বিভক্ত, তখন তার অত পরিমাণে তেল পাওয়া যেত না। কিন্তু ভারতবর্ষে যে নদীমাতৃক দেশ, যে চাষবাস, যে অর্থনীতি, যে ব্যবসা বাণিজ্য, যে ভারতবর্ষের যে একদম সিন্ধু সভ্যতার আগের থেকে ভারতবর্ষের যে সভ্যতার বিকাশ, সোনাই রাঙা যে দেশ, সেই দেশের অর্থনীতি সমৃদ্ধ করছে ঘুরিয়ে পারস্য কাছে যখন সে সাম্রাজ্যভুক্ত হচ্ছে। মিলিটারি ইন্টিগ্রেশন আসছে। পারস্যর সাম্রাজ্যভুক্ত হওয়ার পর পারস্য শাসকরা কি করছে? যে যে ভারতবর্ষের অঞ্চলগুলো তারা ক্যাপচার করছে, সেই অঞ্চলে ভারতবর্ষের লোকজনকেই তাদের প্রশাসনিক দপ্তর বা সেনাবাহিনীতে সরাসরি রিক্রুটমেন্ট করছে। অর্থাৎ পারস্য শক্তির আন্ডারে সোলজার হিসাবে ইন্ডিয়ান লোকজন পারফরমেন্স করা শুরু করে দিচ্ছে। যেমন পরবর্তীকালে ব্রিটিশদের আন্ডারেও সরকারি চাকরি করার জন্য গেছে, ঠিক আছে? তো ইন্ডিয়ান লোকজন রিক্রুটমেন্ট হচ্ছে, মিলিটারি ইন্টিগ্রেশন আসছে। এতে প্রভাব কি হচ্ছে, ইম্প্যাক্ট কি হচ্ছে? সম্পর্ক তৈরি হচ্ছে, যোগাযোগ সৃষ্টি হচ্ছে, কমিউনিকেশন লেভেল বেড়ে যাচ্ছে। 2 centuries of rule fosters frequent interaction between Persia India. ভারতবর্ষের সঙ্গে পারস্যের যে সাংস্কৃতিক মেলবন্ধন, তার যাত্রাপথ শুরু হচ্ছে এই প্রায় 2 শতকের জন্য। 200 বছরের ওপর এই যে সম্পর্ক, এই যে লেনদেন, সেই সম্পর্ক আরো বেশি করে এস্টাবলিশড হচ্ছে। ব্যবসা বাড়ছে, কমার্শিয়াল টাইস লাইক ইনক্রিজড, bolstered by the maritime explorations of Skylax. অর্থাৎ নৌ পথে এবং স্থলপথে, 2 পথেই কিন্তু ব্যবসা বাণিজ্যের সমৃদ্ধি হচ্ছে। সাংস্কৃতিক কন্ট্যাক্ট আসছে, বেশ কিছু যে প্রাসাদ বানানো, আর্ট অ্যান্ড কালচার, সমস্ত রকম কিছু ভাবে কিন্তু এই ভালো মন্দ সমস্ত কিছু, যে ধর্মমত, সমস্ত কিছু কিন্তু এটা লেনদেন তৈরি হয়ে যাচ্ছে এই প্রভাবের চোটে। মূলত আমরা যদি খুব ভালো করে দেখে নিই এই পারসিক প্রভাব কি ছিল, তো দেখো জিওগ্রাফিক্যালি ইন্ডিয়ান যে সাবকন্টিনেন্ট, ভারতবর্ষের পাশেই পাকিস্তান বর্তমানে, তারপরেই তো ইরান বা পারস্য যাকে বলি,
এবং তার পাশেই তো আস্তে আস্তে গেলেই আমরা পেয়ে যাচ্ছি, এবং পারস্য তো সব দিকেই বিকশিত হচ্ছে, পারস্য শুধুমাত্র ইন্ডিয়ার দিকেই নয়, তারা কিন্তু ইউরোপের দিকেও তাদের হাত পা ছুটছে, তাদের এলাকা বাড়াচ্ছে। আজকের যেটা ইরাক, সিরিয়া, ইসরায়েল যে অঞ্চলগুলো, সেই দিকেও তাদের সাম্রাজ্য বিস্তৃত হচ্ছে। প্রথম যে ছবিটি আমরা রেখেছিলাম সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে। এই দেখো, তো যে পারস্য সাম্রাজ্য, এটা কিন্তু আস্তে আস্তে এরকম বিশাল বড় এরিয়া জুড়ে এবং আফ্রিকার উত্তরের দিক এতখানি বিস্তৃত ছিল, এবং ভারতবর্ষের দিকেও তাদের প্রভাব এরকম করে বড়িয়ে যাচ্ছে, এতখানি বিস্তৃতি রয়েছে। মানে ভূমধ্য সাগর অঞ্চল, কৃষ্ণ সাগর অঞ্চল, রেড সি সবটাকে মিলিয়ে, তার মানে ইউরোপের দিকে তার প্রভাব পড়ছে। অর্থাৎ যে গ্রিসের সঙ্গে ভারতবর্ষের যে সম্পর্ক পরবর্তীকালে এস্টাবলিশড হচ্ছে, তারও মাধ্যম কিন্তু সেই পারস্য। সুতরাং পারস্যিক প্রভাব সরাসরি ভারতবর্ষের ওপর রয়েছে। কি প্রভাব রয়েছে স্যার? প্রভাব হচ্ছে এটাই যে মৌর্য সংস্কৃতিতেও এই পারস্যিক প্রভাব দেখতে পাওয়া যায়। যেমন রাজার বেশভূষণ আস্তে আস্তে পাল্টে যাচ্ছে, রাজার চুলের যে স্টাইল, কেশসজ্জা পাল্টে যাচ্ছে, প্রাসাদে নারীর দেহরক্ষী রাখতে হবে বা রক্ষী রাখতে হবে, সেনাবাহিনী রাখতে হবে, সেই ব্যাপার, সেই কালচার চলে আসছে। কাঠের প্রাসাদ নির্মাণ করতে হবে। পারস্যের যে আরমাইক লিপি ছিল, সেই লিপি থেকে প্রভাবিত হয়ে ভারতবর্ষের মৌর্য শাসন ব্যবস্থায় যে লিপি জেমস প্রিন্সেপ উদ্ঘাটন করেছিলেন, খরষ্ট লিপি, সেই খরষ্ট লিপি কিন্তু তার উত্থানই হচ্ছে এই আরমাইক লিপির থেকে। এমনকি মুদ্রা কালচারও প্রভাব দেখা যাচ্ছে মৌর্য যুগে। মৌর্য যুগের যে মুদ্রা প্রচলন হয়েছিল, সেইগুলোও কিন্তু প্রভাবিত হচ্ছে পারসিক দারিক অর্থাৎ স্বর্ণ মুদ্রা এবং পারসিক রৌপ্য মুদ্রা সেকেল, তার থেকে প্রভাবিত হয়ে মৌর্য যুগে কিন্তু মুদ্রার প্রচলন আসছে। পারসিক সম্রাটের যে উপাধি, যেসব বড় বড় সম্রাট পারস্যের সম্রাট ছিল, তারা যে টাইটেল ব্যবহার করত ক্ষত্রপ, সেই ক্ষত্রপ টাইটেলটা কিন্তু ভারতবর্ষের বহু নৃপতি, বহু শাসক, সর্বক্ষত্রপ, একক ক্ষত্রপ, মহাক্ষত্রপ, এরকম নানা রকম ক্ষত্রপ শব্দ বা উপাধি হিসাবে ভারতবর্ষের শাসকরা ব্যবহার করেছে। অর্থাৎ ভাষার তালমিল বা সেই কালচার, সেটা কিন্তু ইম্পোজড হচ্ছে। সরাসরি ভারতবর্ষের আর্ট অ্যান্ড কালচারে তার প্রভাব পড়ছে। ইভেন অশোকের যে স্তম্ভ দেখতে পাই, যে অশোকের স্তম্ভের মধ্যে আমরা দেখতে পাই পদ্ম, সিংহ বা অন্যান্য প্রাণীদের যে ছবিগুলো প্রত্যায়িত রয়েছে, চিত্রগুলো প্রত্যায়িত রয়েছে, যে অশোকের যে পিলার, যে স্ট্রাকচার, এবং পিলারের ওপর দিকে উল্টো পদ্মের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারগুলোও কিন্তু কোথাও না কোথাও পার্সিয়ান প্রভাবে প্রভাবিত। ইভেন অশোকের যে লেখচিত্র রয়েছে, লেখলিপি, সেখানেও প্রভাব দেখা যাচ্ছে। ধর্মমতেও পারস্যের ধর্মমত কিন্তু ভারতবর্ষের ধর্মমতের সঙ্গে প্রভাবিত হচ্ছে। পারস্যের ধর্মমত ম্যানিকেয় ধর্মমত, তার সঙ্গে মিল পাওয়া যাচ্ছে ভারতীয় বৌদ্ধ ধর্মের। পারস্যের ধর্মমত অন্যতম জরথুস্ট্রীয় ধর্মমত, তার সঙ্গে মিল পাওয়া যাচ্ছে জৈন ধর্মের। অর্থাৎ ভারতবর্ষের যে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্মের যে কালচার, তার সঙ্গে পারস্য ধর্মের মতো কিন্তু মিল পাওয়া যাচ্ছে। সুসম্পর্ক ধীরে ধীরে কিন্তু এস্টাবলিশড হচ্ছে। ঠিক আছে, সুসম্পর্ক ধীরে ধীরে এস্টাবলিশড হচ্ছে। তো চলো আমরা এবার দেখে নিই গ্রিকদের অভিযান ভারতবর্ষে। প্রাচীন ভারতে গ্রিকদের অভিযান বলতে গেলেই ফার্স্টে আসবে আলেকজান্ডারের অভিযান। তার সময়কাল মোটামুটি 336 থেকে 323 খ্রিস্টপূর্ব। এর পরবর্তীকালে সেলুকাসের অভিযান আসবে, তার সময়কাল 305 থেকে 303 খ্রিস্টপূর্ব। এবং পরবর্তীকালে ইন্দো গ্রিকদের ভারতবর্ষের ক্ষমতা কায়েম। আমরা প্রথমেই শুরু করে নিই আলেকজান্ডারের গল্প। পারস্যের যে প্রভাব আগের টপিকে আমরা দেখে নিলাম, গ্রিসরা সেই প্রভাবে প্রভাবিত হচ্ছে এবং ভারতবর্ষে তার সম্প্রসারণ হচ্ছে। তার মানে গ্রিসদের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক এস্টাবলিশ হচ্ছে পারস্য শক্তির হাত ধরে। গ্রিসদের ম্যাসেডোনিয়ান যে রাজা ফিলিপ, তারই ছেলের নাম হচ্ছে দ্য গ্রেট আলেকজান্ডার। তার শিক্ষক বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটল পরীক্ষায় কোশ্চেন দেয়। তার নৌবাহিনীর সেনাপতির নাম হচ্ছে নিয়ারকাস, এবং তার ঘোড়া, আলেকজান্ডারের ঘোড়ার নামও পরীক্ষায় আসে, বুসিফেলাস। ঠিক, মূলত 4th শতক খ্রিস্টপূর্ব এই সময়কালে দ্য গ্রেট আলেকজান্ডার ভারতবর্ষকে অভিযান করছেন। সরাসরি পরীক্ষায় কোশ্চেন দিলে মনে রাখবে 327 তিনি হিন্দুকুশ পর্বত পেরিয়ে ভারতবর্ষের মুখী হচ্ছেন। 326 তিনি অলরেডি সিন্ধু নদ পেরিয়ে যাচ্ছেন এবং তক্ষশিলা জয় করে ফেলছেন। যদি বলা হয় 327 অর্থাৎ হিন্দুকুশ পর্বত পেরিয়ে ভারতে যখন তিনি প্রবেশ করছেন,
তারপরে তিনি মোট কতদিন ছিলেন? তাহলে মনে রাখবে তিনি মোট ছিলেন 29 মাস বা 2 বছর 5 মাস। এটা পরীক্ষায় কিন্তু আসে। যাই হোক, আমরা আলেকজান্ডারের যেগুলো পড়ছিলাম, যে আলেকজান্ডার পুরোপুরি সিন্ধু নদকে অতিক্রম করে তিনি এদিকে আসছেন। আসার পর টুকরো টাকরা বেশ কিছু যে আঞ্চলিক উপজাতীয় যে রাজ্যগুলো ছিল ছোটখাটো, তাকে তিনি জয় করছেন। রাজা অম্ভি সরাসরি তার কাছে সারেন্ডার করে দিচ্ছে এবং বেশ কিছু রাজ্য, শিবি বা অন্যান্য অঞ্চল তারা আত্মসমর্পণ করছে। কিন্তু একজন গোলমাল করে দিলেন। যুদ্ধ হলো একটা রাজার সঙ্গে আলেকজান্ডারের, তার নাম হচ্ছে পুরু। পুরু কোথাকার রাজা ছিলেন? এই যে সিন্ধু নদীর পরবর্তীকালের নদী, সেটা হচ্ছে ঝিলাম নদ, আর তারপর ঝিলাম নদী তার তলার দিকে কি আসছে? চেনাব। এই ঝিলাম আর চেনাবের যে মাঝের যে অঞ্চল, সেখানকার শাসক ছিলেন পুরু। এবং এই পুরু শাসক বলল যে আমি আলেকজান্ডার দ্য গ্রেটের কাছে আত্মসমর্পণ করব না, বিনা যুদ্ধে নাই দেব কৃতজ্ঞ মেদিনী। ঠিক আছে, তো তিনি যুদ্ধ করলেন। সেই যুদ্ধই ইতিহাসে বিখ্যাত হয়ে রয়েছে হিদাসপিসের যুদ্ধ বা ঝিলামের যুদ্ধ নামে। যুদ্ধের ফল কি হলো? স্বাভাবিকভাবেই আলেকজান্ডার দ্য গ্রেটের যে বিশাল সৈন্যবাহিনী, সেই সৈন্যবাহিনীর কাছে পর্যবস্তু হলেন পুরু। প্রায় 30,000 সৈন্য, 300-র বেশি রথ, 200-র বেশি রণহস্তি, অধিক সৈন্য সমস্তটাকে নিয়ে লড়াই করলেন চোখে চোখ রেখে আলেকজান্ডারের সঙ্গে। কিন্তু তবু তিনি শেষমেশ পরাস্ত হলেন, তিনি হলেন বন্দী। আলেকজান্ডার ডাকলেন পুরুকে ডাকার পর পুরুকে জিজ্ঞাসা করলেন, বন্দী পুরুকে, কি চাও? তখন পুরু বললেন, একজন রাজার কাছ থেকে আরেকজন রাজার যা মর্যাদা দেওয়া দরকার সেই মর্যাদাই আমি চাই। সেই যে রাজার যে সম্মান, শির দ্বারা শক্ত একটা সঠিক মানুষের যে আচরণ, সেটা দেখে আলেকজান্ডার দ্য গ্রেট তুষ্ট হলেন, খুশি হলেন। আলেকজান্ডার দ্য গ্রেট তাকে বললেন যে ঠিক আছে, তোমাকে আমি তোমার রাজ্য ফিরিয়ে দিচ্ছি এবং মিত্রতামূলক এবং যাকে বলা হয় ওই গভর্নড রাজ্য প্রতিষ্ঠা করছি। পুরুকে সেখানকার দায়িত্ব দিলেন, কিন্তু ট্যাক্সের কিছু পার্ট তিনি নিয়ে নেবেন, যেহেতু তিনি জয় করছেন যুদ্ধ। যাই হোক, এর পরবর্তীকালে তিনি খুশি হচ্ছেন। খুশি হয়ে ওই সিন্ধু নদের আশপাশ দিয়ে তিনি দুটো নগরী তৈরি করছেন। দুখানা নগরীর নাম কি? পরীক্ষায়, বিসিএস পরীক্ষায় বা সিভিল সার্ভিস পরীক্ষায় ডেপ থেকে কোশ্চেন দেয়। একটা হচ্ছে বুকেফেলা আর একটা হচ্ছে নিকোয়া। এই দুটো শহর তিনি তৈরি করছেন। কে তৈরি করছেন? আলেকজান্ডার দ্য গ্রেট। এই দুখানা নগর তিনি পত্তন করছেন। এবং শেষমেশ 325 খ্রিস্টপূর্ব এই সময় সিন্ধু নদের পার্শ্ববর্তী অঞ্চল পটলেনি বা পাতাল নগরী, এটা তিনি শেষ জয় করছেন এবং তিনি ফিরে যাচ্ছেন। তার বিশাল সেনাবাহিনী নিয়ে তিনি ফিরে যাচ্ছেন তার গ্রিসে এবং দুখানা ভাগে ভাগ হচ্ছে। ওই যে বললাম নৌবাহিনীর সেনাপতি ছিল নিয়ারকাসের সঙ্গে একটা পার্ট চলে যাচ্ছে, আর স্থলপথ যে পথ পেরিয়ে তিনি এসেছিলেন হিন্দুকুশ পেরিয়ে, সেই পথ ধরে আলেকজান্ডার ফেরত যাচ্ছেন। কিন্তু দীর্ঘদিন লড়াই, দীর্ঘ যাত্রার লড়াই, অভুক্ত শরীরে একটা যুদ্ধের পর যুদ্ধ করতে করতে ক্লান্ত শরীর, কিন্তু শেষমেশ তিনিও সহ্য করতে পারছেন না, তার শরীর সাই দিচ্ছে না। 323 খ্রিস্টপূর্ব নাগাদ তিনি ব্যাবিলনে ফিরলেন, কিন্তু তার মৃত্যু হয়ে গেল। তার যে বৃহৎ সাম্রাজ্য তৈরি করার যে স্বপ্ন, সেই স্বপ্ন অনেকাংশেই সফল হওয়া সত্ত্বেও তিনি অল্প বয়সেই মলিন হলেন। যাই হোক, এতে লাভ কি হলো, কি গল্প দাঁড়ালো? আলেকজান্ডার দ্য ম্যাসেডোনিয়ান কিং, তিনি যখন আসছেন তখন তিনি দেখছেন যে ভারতবর্ষে ব্যাপক পরিমাণে সেই উর্বরতা রয়েছে। তারপরে যেগুলো তোমাদের বললাম, যে হিদাসপিস বা ঝিলামের যুদ্ধ জয় করছেন এবং সেখান থেকেই ধীরে ধীরে তিনি পশ্চিম পাঞ্জাব অঞ্চল বা আরো অন্যান্য অঞ্চল, উত্তর পশ্চিম অঞ্চল তিনি জয় করে নিচ্ছেন। এবং একরকম ভাবে তিনি ইস্ট ইন্ডিয়া বা নর্দার্ন ইন্ডিয়ার অনেকখানি অংশ জয় করছেন। কিন্তু তার কাছে থ্রেট হয়ে যাচ্ছে যারা এই উত্তর পূর্ব ভারতের রাজত্ব করছিল সেই সময় ভারতবর্ষের, তোমাদের আগের ক্লাসে আমি পড়েছি রাইসাম মাগাদার ক্ষেত্রে নন্দ বংশ, সেই নন্দ বংশের কাছে বড়সড় কিন্তু চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। যাই হোক, পরবর্তীকালে নন্দ বংশ এই অঞ্চলগুলো জয় করে নেয়। যাই হোক, এরপর যে প্রভাব দেখা যায় যে ভারত বিজয়ের পর তিনি করতে চেয়েছিলেন, কেন তিনি করতে চেয়েছিলেন, আসলে ভারতকে তার সাম্রাজ্যভুক্ত করার মারফত বিশাল বড় ইকোনমিকে নিজের ক্ষমতার মধ্যে আনয়ন করার চেষ্টা তিনি করছিলেন। এবং সেই লক্ষ্যেই ভারতবর্ষে তিনি 4টি উপনিবেশ বা কলোনি তৈরি করেছিলেন। 4টি উপনিবেশের নাম কি কি? এক বুকিফালা, এক নিকাইয়া,
3 আলেকজান্দ্রিয়া এবং 4 সোগভিয়ান, এই 4টে উপনিবেশ তিনি স্থাপন করলেন এবং গ্রিসের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক স্থাপিত হলো। আরও নতুন রকম ভাবে ট্রেড কমার্স ইনফ্লুয়েন্সড হলো, আর্ট অ্যান্ড কালচার পাল্টালো, ভারতবর্ষের বেশ কিছু ভাস্কর্য লিপি পাল্টালো। যারা যারা আর্ট অ্যান্ড কালচারের ক্লাস করছো বা যারা করোনি এখনো, তারা প্লেলিস্ট দেখে নাও, ওখানে আমি স্কাল্পচার পোর্শনগুলো বা আর্কিটেকচার পোর্শনগুলো পড়িয়েছি। ওখানে দেখবে আমি কি করে বলে দিয়েছি যে গ্রিকদের দ্বারা কিভাবে তার রীতিনীতি গান্ধার শিল্পের মাধ্যমে কিন্তু চেঞ্জেস হচ্ছে বা কিভাবে প্রভাবিত হচ্ছে, তার প্রিনেটিক বিষয়বস্তু বৈশিষ্ট্যগুলো কিন্তু ওখানে আমি পড়িয়ে দিয়েছি, দেখে নিও বাবা। যাই হোক, মুদ্রা নীতিতেও চেঞ্জেস আসছে। এই গ্রিসদের প্রভাবে স্বর্ণ মুদ্রা, যেখানে আগেকার শাসকদের সেরকম কোনো সিম্বলাইজেশন ছিল না, ভারতবর্ষের শাসকদের সেই সিম্বলাইজেশনগুলো আসছে। প্যাঁচার যে ছবি বা প্রতিকৃতি সেটা এস্টাবলিশড হচ্ছে। এমনকি গ্রিকদের যে একটা রৌপ্য মুদ্রা দ্রাক্ষমা, তার স্টাইলে রাজার নাম, রাজার টাইটেল, রাজার যে 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 প্রতিচ্ছবি, সেইগুলো কিন্তু সিম্বলাইজেশন হওয়া শুরু হচ্ছে এখানকার কয়েনেজ সিস্টেমে বা মুদ্রাতে। এরকম ভাবে কিন্তু গ্রিকদের প্রভাব আসছে, ভারতবর্ষের কালচারের সঙ্গে মিশে যাচ্ছে। ইউরোপিয়ান কানেকশন তৈরি হচ্ছে, কালচারাল ইনফ্লুয়েন্স আসছে, পলিটিক্যাল রেকগনিশন তৈরি হয়ে যাচ্ছে এবং ওভারঅল ব্যবসা বাণিজ্য এবং ঐতিহাসিক সম্পর্ক তৈরি হচ্ছে প্রাচীন গ্রিসের সঙ্গে বর্তমান ভারতবর্ষ বা প্রাচীন ভারতবর্ষে। এরপরেই আলেকজান্ডারের আরেক সেনাপতি সেলুকাস, ইন্দো গ্রিক সেলুকাসের অভিযান হচ্ছে। সেলুকাস ওয়ান নিকেটর, ফর্মার জেনারেল অফ আলেকজান্ডার এক সেনাপতি, তিনিও অভিযান করছেন এবং আলেকজান্ডারের একটা বিখ্যাত কথা আছে, সত্য সেলুকাস কি বিচিত্র ভারতবর্ষ। তিনি ভারতবর্ষের যে বিভিন্ন বৈচিত্র্য দেখে তিনিও অভিভূত হচ্ছেন। যাই হোক, সেলুকাস যে সময় ভারতবর্ষ আসছেন, আটক করছেন বা আক্রমণ করছেন বা অভিযান করছেন, সেই সময় কিন্তু ভারতবর্ষে রয়েছেন মৌর্য শাসক চন্দ্রগুপ্ত মৌর্য। তার সঙ্গে সরাসরি মুখোমুখি হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। তার সঙ্গে সেলুকাসের সঙ্গে তার সঙ্গে কনফ্লিক্ট লাগছে এবং দীর্ঘ সময় চন্দ্রগুপ্ত মৌর্যের যে নীতি, তার যে শক্তি, তার সঙ্গে কিন্তু গ্রিক শক্তি পুরোপুরি পেরে উঠতে পারছে না। ফলাফল হচ্ছে এটাই যে ভাই চুক্তি করে নাও, শান্তি চুক্তি করে ফেলো, যাতে কোনো রকম ভাবে দুই পক্ষের কারোরই আর ক্ষতি না হয়। অর্থাৎ স্ট্র্যাটেজিক একটা শিফট আসছে, কূটনীতির জয় হচ্ছে। সেলুকাস turned his attention toward western conflict after securing peace in the east. গ্রিস শক্তির সেলুকাসের দ্বারা এই আর ইস্টের দিকে লড়াই না করে তারা ওয়েস্টের দিকে লড়াই করা শুরু করে, যাতে ওই দিকে রাজ্য জয় করতে পারে। কারণ চন্দ্রগুপ্ত মৌর্যের মতো এরকম একটা শক্তিশালী শাসকের কাছে তিনি আর নিজের ক্ষয়ক্ষতি চাইছিলেন না। এরপর যে প্রভাব দেখা দিচ্ছে, ডিপ্লোম্যাটিক রিলেশন, ভারতবর্ষের সঙ্গে পাশ্চাত্যের যে সম্পর্ক তৈরি হয়েছিল ব্যবসা বাণিজ্যের মারফত, সভ্যতার যে বিকাশ ঘটছিল মেসোপটেমিয়ার সঙ্গে বা তার পরবর্তী প্রাচ্যের সঙ্গে, সেই সম্পর্ক আবার পুনরুদ্ধার হচ্ছে ইন্দো গ্রিসের এই সম্পর্কের স্থাপনের মাধ্যমে। মৌরিয়ান এক্সপেনশন, অর্থাৎ মৌর্য সাম্রাজ্য কিন্তু ধীরে ধীরে এই সেলুকাসকে আটকাতে তাদেরও সাম্রাজ্য বিস্তারিত হচ্ছে। ঠিক আছে, কূটনীতির মারফত তাদের সাম্রাজ্য বিস্তার হচ্ছে। বৃহৎ ভারতবর্ষ একটা রাষ্ট্রীয় কাঠামো ধারণ করছে, মিলিটারি এক্সচেঞ্জ হচ্ছে। অর্থাৎ আজকে তোমরা দেখো বিভিন্ন রকম তোমরা মহড়ার নাম পাও, সেই রকম সময়তেও কিন্তু সেলুকাস রিসিভড আ গিফট অফ ওয়ার এলিফ্যান্টস হুইচ হি ইউজড ইন হিজ সাবসিকুয়েন্ট ওয়েস্টার্ন মিলিটারি ক্যাম্পেইনস। এই চুক্তি মারফত এই যে মিলিটারি এক্সচেঞ্জ হলো, রণহস্তি দেওয়া হচ্ছে, নানা রকম এক্সচেঞ্জ হচ্ছে মিলিটারি অর্নামেন্টেশন, তার মারফতে কিন্তু সেলুকাসও পশ্চিম দেশের কাজে লাগাতে পারছেন এবং এই সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক ধীরে ধীরে এস্টাবলিশড হচ্ছে। আমরা আজকে এই অবধি পড়ে ফেললাম। আমরা পরের দিনের টপিকে আমরা দেখব বৃহৎ ভারতবর্ষে কিভাবে মৌর্য রাজবংশ তাদের ক্ষমতা এস্টাবলিশ করছে এবং আমরা আগেই বলেছিলাম যে কৌটিল্যের মারফত আমরা সেইগুলোকে একের পর এক সেগুলোকে পর্যবেক্ষণ করব। আজ এই অবধি থাকলো, আমরা পরের দিনের টপিকে চলে যাব, সরাসরি মৌর্য শক্তির উত্থান বা মৌর্য যুগ নিয়ে আলোচনা করব। পড়তে থাকো, মনে রেখো সিভিল সার্ভিসকে কিন্তু খুঁটিয়ে পড়তে হবে, না হলে তুমি দেশকে দশকে কি করে লিড করবে। তাই যদি স্বপ্ন দেখতেই হয়, সঠিক করে স্বপ্ন দেখো, সঠিক করে লড়াই করো। থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট অফ লাক।